আজকের প্রশ্নোত্তর পর্বে আপনাকে আবার স্বাগত জানানোর জন্য হাজির হয়ে গেলাম আমি অভ্র। আজকে আমরা বেশ কিছু প্রশ্ন পড়ব, অবশ্যই বেশ কিছু প্রশ্ন পড়ব, তবু অনেক প্রশ্নের উত্তর তো দেওয়া হবে না। আপনার প্রশ্ন অবশ্যই কমেন্টে দিয়ে রাখবেন, আগামী পর্বে নিয়ে আসবো আপনার প্রশ্নের উত্তর। তো এখন শুরু করি, দেরি করবো না, একদম সরাসরি ডাইরেক্ট ঝাঁপিয়ে পড়বো আমরা ভিডিওতে। প্রথম কমেন্ট করেছেন এফ খান, তিনি বলছেন ইতিমধ্যেই ফিলিপাইনে S25 আলট্রা রিলিজ হয়ে গেছে, তবে সেটা আইটেল S25 আলট্রা। ভেরি ব্যাড জোক। রাকিব হাসান রকি, তিনি বলছেন মোবাইল কোম্পানি যেসব ফিচারকে এআই বলে চালাচ্ছে সেগুলো আমরা আগে থেকেই ব্যবহার করছি। কোনো অ্যাপসে বা কোনো ওয়েবসাইটে তারা নিজেরা কোনো এআই উদ্ভাবন করছে না, বরং অন্যদের এআই নিয়ে ইউআইআইএ ব্যবহার করছে। যেমন অ্যাপেলের চ্যাট জিপিটি, অ্যান্ড্রয়েডের সার্কেল টু সার্চ। আমার কাছে এইসব এআই এর দরকার নেই, তবে একটু ইজি হচ্ছে। হ্যাঁ, ঘটনা তো এটাই যে এআই এর নামে জাস্ট আমাদেরকে ঠকানো হচ্ছে। একদম মানে খুব বাজে ভাষায় বলতে হলে এটাই বলতে হয়। এআই যেগুলো বলছে সেগুলো এআই নয়। আসলে এআই জিনিসটা অনেক বড় জিনিস। এআই আবিষ্কার হয়নি এই জন্য যে আমরা একটা সার্কেল টু সার্চ করব বা আমরা একটা ম্যাজিক ইরেজার দিয়ে ইরেজ করব। এগুলো এমনিই হতো, এআই না আসলেও হতো। এখন চ্যাট জিপিটি যেটা করছে, স্যাম অল্টম্যান বলে দিয়েছে আগামী বছর 2025 সালেই আমরা কিন্তু জেনারেটিভ এআই এর যুগে প্রবেশ করব। মানে চ্যাট জিপিটি তারা কিন্তু জেনারেটিভ এআই নিয়ে আসবে। জেনারেটিভ এআই মানে ব্যাপারটা বুঝতে পারছেন, মানুষের থেকেও বেশি কিছু কাজ হবে। অলরেডি স্যাম অল্টম্যানের কথা অনুযায়ী অলরেডি মানুষের লেভেলের বুদ্ধিমত্তা কিন্তু এআই অর্জন করে ফেলেছে। তো সেই মানুষের লেভেলের বুদ্ধিমত্তা মানে ব্যাপারটা কতটা বেশি, কি লেভেলের, সেইটা আমরা মোবাইল ফোনে যখন ইউজ করছি তার 1%, কি করছি আসলে। এটা জাস্ট খেলনা আমাদের জন্য। এআই এর নামে মার্কেটিং হচ্ছে আর খেলনা বেচা হচ্ছে, আর কিছু না। আসল এআই ইউজ করতে হলে আমাদেরকে আরো কিছু করতে হবে, আরো কিছু জানতে হবে, একটু কম্পিউটারে বসতে হবে এবং সেখানেও বেশ কিছু শিখতে হবে। এমনি এআই ইউজ করে ফেললাম, ব্যাপারটা এত সোজাও হবে না। রাজীবুল রনি, তিনি বলছেন আমি আশায় আছি S25 আলট্রা বের হইলে S24 আলট্রার দাম কমবে, তখন S24 আলট্রা নেব। আমি আপনাকে বলবো যে আপনি একদম ঠিক ভেবেছেন এবং আপনাদের সবাইকে, আমাদের যত দর্শক আছে সবাইকে এটাই সাজেশন দেবো যে আপনারাও এই কাজটাই করবেন। হ্যাঁ, আপনার কাছে প্রচুর টাকা আছে, আপনি ফোনের ব্যাপারে খুব প্যাশনেট, আপনি S25 আলট্রা কিনবেন ভেবে রেখেছেন, হ্যাঁ অবশ্যই কিনুন, আমি সেটা নিয়ে কিছু বলবো না। কিন্তু যারা কষ্ট করে একটা ফোন কেনেন, যাদের টাকা জমাতে হয়, যাদের কাছে একটা ফোন কেনাটা মানে একটা বিশাল বড় ব্যাপার, তারা অবশ্যই S24 আলট্রা কিনুন দাম কমে যাওয়ার পর। S24 আলট্রার S25 আলট্রার খুব বিশাল কিছু চেঞ্জ থাকবে না, খুব কিছু তফাৎ থাকবে না। যে তফাৎগুলো বলা হবে না, এই আমিই বলবো, আমার মতো লোকেরাই বলবে, যে তফাৎগুলো বলবে সেই তফাৎগুলো ডে টু ডে লাইফে আপনি যখন রোজ ইউজ করবেন টেরও পাবেন না, কিচ্ছু যায় আসবে না। 200 মেগাপিক্সেল ক্যামেরা আর 50 মেগাপিক্সেল ক্যামেরা, আপনি ছবি তোলার পর কিচ্ছু তফাৎ বুঝবেন না। পাশাপাশি রেখে দেখলে হ্যাঁ বুঝবেন। তো আপনি কি পাশাপাশি রেখে রোজ বিচার করতে বসবেন, চুলচেরা বিশ্লেষণ করবেন? ওসব তো নয়। শুধু কেন অত টাকা এক্সট্রা খরচা করবেন? এবং এই যে মজাটা পাওয়া, একটা ফ্ল্যাগশিপ ফোন চালানোর যে মজাটা, সেই জিনিসটা কিন্তু আপনি S24 আলট্রা চালিয়েই পাবেন। 19-20 তফাৎ হবে S24 আলট্রা আর S25 আলট্রা। এবং এটা আমি স্যামসাং এর S সিরিজের ফোনের বেলা শুধু বলছি না, যে কোনো ফ্ল্যাগশিপ ফোন, Xiaomi 14, Xiaomi 15 এর ক্ষেত্রে একই কথা বলবো, iPhone 15, iPhone 16 এর বেলাও একই কথা বলবো। কোনো মানে হয় না 1 বছর বাদেই ফোন চেঞ্জ করা। বিশেষ করে এখন কোম্পানিগুলো খুব বিশাল কিছু মেজর চেঞ্জ নিয়ে আসছে না। তো যেটা করা উচিত, আমার সাজেশন এটা সবসময় থাকে যে 1 বছর বাদে চেঞ্জ করুন। যদি চেঞ্জ করতেই হয় মাঝখানের 1টা বছর গ্যাপ দিন, তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ কিছু তো চেঞ্জ হলো, অ্যাটলিস্ট কিছু দেখতে পাবেন। কাজীবাদুর রহমান চৌধুরী, তিনি বলছেন স্যামসাং এর রিফ্রেশ রেট আইফোনের থেকে অনেক ভালো। আমি এখন 16 প্রো ম্যাক্স ইউজার, আগে 21 আলট্রা ইউজ করতাম, তাও কম্পেয়ার করলে স্ক্রিন অনেক স্মুথ স্যামসাং এ। অ্যাপেল ডিসপ্লে আসলেই ফানি, আর অ্যাপেলের জুম অনেক বাজে। কথাটার মধ্যে কিছুটা সত্যি আছে। যারা আইফোন ইউজার, যারা এত টাকা খরচা করে একটা আইফোন কিনেছেন, তারা এই ব্যাপারটা হয়তো মানবেন না, কিন্তু এটা দেখা গেছে। আমি আপনাদের কখনো ভিডিও বানিয়ে এটা দেখাবো যে রিফ্রেশ রেট আইফোনেও 120 হার্টজের আছে, স্যামসাংও 120 হার্টজের আছে। আমি স্যামসাং এর সাথে তুলনাটাকে সরিয়েই দিচ্ছি, শুধু আইফোনের কথাই বলছি। একটা এত দামি ফোন তো 120 হার্টজের রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে, সেখানে এমনভাবে অপটিমাইজ করা হয়েছে ডিসপ্লেটাকে, আপনি যখন এমনিতে স্ক্রল করবেন তখন দেখবেন ওটা 120 হার্টজ রিফ্রেশ রেটে কাজ করছে না। ইউআই এর বিভিন্ন জায়গায় স্ক্রল করে দেখবেন ওটা 80 হার্টজ 70 হার্টজে ওটা রিফ্রেশ রেট কাজ করছে। এটা পরীক্ষা করে নিজে দেখবেন, নিজে একবার দেখলে তখন তো বিশ্বাস হবে। যারা আইফোন 16 প্রো ম্যাক্স কিনেছেন তারা এটা দেখবেন, এবং এটা খুব শকিং একটা ব্যাপার, কিন্তু এটাই ঘটনা, এটা হয়েছে, এটা হচ্ছে। তো ফিল যারা করেন, যারা খুব সূক্ষ্ম ব্যাপার ফিল করেন, তারা বুঝবেন যে আইফোনের ডিসপ্লেতে সেই মজাটা নেই যেটা স্যামসাং এর ডিসপ্লেতে আছে। ইসরাফিল ইসলাম, তিনি বলছেন আপনার ভিডিওতে আর জারি অ্যাড দেখি না কেন, অন্তত অনলাইন জুয়ার অ্যাড আশা করি না।
এর আগেও দেখলাম মনে হয়, বিষয়টা আসলেই কষ্ট দিল। ইসরাফিল ভাই, আপনি যেটা বলছেন না, আমি অনলাইন গ্যামলিং বা কোনো রকম গ্যামলিং এর অ্যাড করি না। আসলে আমাদের ভিডিওতে এখন ফোন, TWS, ল্যাপটপ এইসব জিনিস ছাড়া আমি কোনো রকম কোলাবোরেশনের ভিডিও বা স্পন্সরশিপ নিই না, কোনো কিছু নিই না। আপনাদের যদি কখনো আমি মেল দেখাই, আপনারা দেখতে পাবেন যে কত রকম মেল আসে, কত অফার আসে যে এই ভিডিও বানানোর জন্য, ওই অ্যাপ্লিকেশনকে প্রমোট করার জন্য। জুয়ার অ্যাপ ট্যাপ তো ওগুলো আছেই, ওগুলো বাদই দিয়ে দিলাম আমি। এমনিতেই বহু কিছু প্রমোশন করার জন্য, গ্যাজেটস প্রমোট করার জন্য ভিডিও আসে, অফার আসে। তো সেই অফারগুলো আমি কিন্তু অ্যাকসেপ্ট করি না। মানে আপনি যদি হিসাব করে দেখেন, আমি মাসে বেশ লাখ টাকা ছেড়ে দিই। শুধু ছেড়ে দিই এই কারণেই যে আমি মনে করি এটা আমাদের চ্যানেলের এথিক্সের সাথে যায় না। আমি করেছিলাম জুয়ার অ্যাড করেছিলাম, রামি সার্কেলের অ্যাড করেছিলাম বহু যুগ আগে, হয়তো উইন্ডোর অ্যাডও একবার করেছিলাম আমার যতদূর মনে পড়ছে। কিন্তু যখন করেছিলাম, করার পর যখন আপনাদের ফিডব্যাক দেখলাম, যখন নিজে ভাবলাম, তখন আমি ফিল করলাম যে এই কটা টাকার জন্য বা এতটাও টাকার জন্য, যত বেশি টাকাই হোক না কেন, সেই টাকার জন্য এগুলো করাটা বোধহয় ঠিক নয়। এগুলো করাটা ঠিক নয়, আসলে কোনোভাবেই ঠিক নয়। আমি এটা সিদ্ধান্তে পৌঁছলাম যে আমি যাই করি না কেন, মানে ইউটিউবে যদি স্পন্সরশিপ নাও পাই, টাকা পয়সা নাও আসে, এই সব অ্যাড করব। তো কখনো আপনাদের আমি মেল দেখাবো যে কত এরকম আমার কাছে অফার আসে, কিন্তু আমি সেগুলো করি না। আপনি যেটা দেখেছেন সেটা অন্য কোনোভাবে ভুল বুঝেছেন। হ্যাঁ, এটা হতে পারে ইউটিউব হয়তো আমাদের ভিডিওতে অ্যাড চালাচ্ছে, যেটা আমার কিছু করার নেই, আমার হাতে নেই। ইউটিউব নিজে থেকে হয়তো ভিডিওর মাঝে নিজেরাই অ্যাড চালিয়ে দিল, তো সেই অ্যাডটা ওইসব হতে পারে, কিন্তু আমি কখনোই না। পরের কমেন্ট, একসাথে আমি 3টে কমেন্ট করছি। প্রথম কমেন্ট হচ্ছে হোয়াট অ্যান এডিটিং বলে হাসির ইমোজি, তারপর হু ইজ দ্য ইন্টারভিউয়ার, তারপর হাসির ইমোজি আর লাভ, তারপর হচ্ছে ফেক ইন্টারভিউ কেন দেখাও দাদা, এইসব না করলে নয়, লজ্জা করে না তোমার নির্লজ্জ। এই যে কমেন্টগুলো এসছে, এটা একটা ভিডিওতে এসছে যেখানে আমি রণবীর ইলাহাবাদিয়া তার সাথে কোলাব করছি টাইপের, বা তার সাথে পডকাস্ট করছি এরকম টাইপের এডিট করে একটা শর্টস বানিয়েছিলাম সেখানে। তো সেই শর্টসটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, কিন্তু আমি এখানে সেই ব্যাপারে উত্তর দিতে চাই। তো এডিটিং নিঃসন্দেহে খুব ভালো, এডিটার ভালো কাজ করেছে, আমি সেইটা ভেবেই ওরকম ভাবে ভিডিওটা শুট করেছিলাম, প্ল্যানটা ওরকমই ছিল। কিন্তু কথা হচ্ছে যে এটা করতে লজ্জা করে না? রণবীর ইলাহাবাদিয়া কোনোদিন সত্যি তো আমাদের ইন্টারভিউ নেননি। তিনি হিন্দিতে ভিডিও বানান বা ইংলিশে বানান, বাংলা বোঝেন বলে আমার মনেও হয় না। তো রণবীর ইলাহাবাদিয়াকে আমাদের ভিডিওতে কেন তাহলে দেখালাম এই ভাইবটা আনার জন্য। আপনারা দেখবেন আমরা যখন এমনি রিভিউ করি বা ভিডিও বানাই, ভিডিওর মাঝে মাঝে মিম ইউজ করা হয়, বিভিন্ন ক্লিপ ইউজ করা হয়, সিনেমা নাটকের বিভিন্ন ফুটেজ ইউজ করা হয়। কেন ইউজ করা হয়? ভিডিওটাকে ইন্টারেস্টিং বানানোর জন্য। এটা একটা নতুন স্টাইল। এই যে মিম ইউজ করা, এই ব্যাপারটা তো আগে ছিল না, আজ থেকে 2 বছর 3 বছর আগেও দেখবেন এগুলো ছিল না। তো এখন এইরকম এডিটিং এর স্টাইলটা এসেছে, লোকে পছন্দ করছে, আমরাও মজা পাচ্ছি, তো এটা চলছে। এই যে রণবীর ইলাহাবাদিয়াকে এনে পডকাস্টের মতো করা, এই ব্যাপারটা যে চালু করলাম আমি, প্রথমে সমালোচনা হবে। আমি অনেক কিছুই আছে যেগুলো বাংলাতে প্রথম করেছি, আর প্রথমে প্রচুর গালাগালি খেয়েছি, সমালোচনা শুনেছি, তারপর সেগুলোই ট্রেন্ড হয়ে গেছে, সেগুলোই সবাই করতে শুরু করেছে। তো এগুলো হয়, এরকম হাজারটা আমি উদাহরণ দিতে পারি, যেমন থাম্বনেলে কিছু লিখে দেওয়া, ড্রামাটিক থাম্বনেল করা, মিম ইউজ করা ভিডিওর মাঝে, ইত্যাদি ইত্যাদি বহু কিছু আছে। তো পডকাস্টের মতো করে ভিডিও বানানো, রণবীর ইলাহাবাদিয়ার মতো কোনো খুব হাই ভ্যালু বা খুব পপুলার একজন পডকাস্টারকে এরকম ভিডিওতে ইউজ করা, এই যে এডিটিংয়ের স্টাইলটা, এটা আমরা এখন করছি। অনেকে হজম করতে পারছেন না, মজা পাচ্ছেন না, অনেকে এটা খারাপ চোখে দেখছেন, হতেই পারে, কিন্তু আস্তে আস্তে আপনিও মজা পেতে থাকবেন, এর মজাটা বুঝতে পারবেন, এর আর্টটা বুঝতে পারবেন, তখন গিয়ে আপনারও ভালো লাগবে। দেখবেন একদিন সবাই এটা করছে, তখন আপনি বলবেন যে হ্যাঁ ঠিকই তো আছে। কিন্তু আজকে আমি শুরু করলাম, তাই প্রথম গালাগালিটা আমাকে খেতে হবে আমি জানি, কিন্তু আমার কাছে এটা বেশ মজাদার লেগেছে, খুব ইন্টারেস্টিং লেগেছে, আমি তাই এইভাবে করেছি। পরের কমেন্ট দ্য SRF, তিনি বলছেন আমি 9 XL Pro ব্যবহার করছি, লঞ্চ হওয়ার 10 দিন পর থেকেই, শুধুমাত্র পোর্ট্রেট মোড ছাড়া সবকিছু নিয়ে সন্তুষ্ট, বেস্ট এভার মনে হচ্ছে, কিন্তু পোর্ট্রেট নিয়ে হতাশ। গুগলের পিক্সেল 9 Pro XL এই ফোনটার আমরা রিভিউ করেছি এবং ইনডেপথ রিভিউ করেছি, ভালো করে রিভিউ করেছি, ভিডিওটা দেখবেন। অনেকেই যারা কিনেছেন তারা আমাদের সাথে সহমত হয়েছেন, 2-1 সহমত হননি। ফোনটার কিছু ভালো দিক, কিছু খারাপ দিক আছে, যে কোনো ফোনের মতোই। তো নিজের একটু বিজ্ঞাপন করে দিলাম বলা যায়, যে ওই ভিডিওটা একটু দেখে নেবেন। পরের কমেন্ট ইউজার ডিটি বলছেন 6 বছর অ্যান্ড্রয়েড আপডেট না দিয়ে ডিসপ্লের ওয়ারেন্টি কমপক্ষে 2 বছর আর পেড সার্ভিস দেওয়া উচিত আরো 2-3 বছর, অ্যান্ড্রয়েড আপডেট 3-4 বছর হলেই এনাফ। এই কমেন্টটা যে করেছেন আপনি, এটা আমরা সবাই বুঝি। আসলে আমরা কোথাও মনের মধ্যে তো বুঝি যে আমাদের দরকারটা কি। আমাদের দরকার হচ্ছে ওয়ারেন্টি বেশি পাওয়া, কারণ ফোন 2 বছর বাদে 3 বছর বাদে খারাপ হতে শুরু করবে, ডিসপ্লেতে গ্রিন লাইন আসবে, তখন আমরা যাতে বিনা পয়সায় ফোনটা সারিয়ে নিতে পারি। কিন্তু কোম্পানি তো আমাদের সুবিধার জন্য সবকিছু করে না, তারা সবসময় নিজেদের ব্যাপারটাই করে, নিজেদের লাভ যাতে বেশি সেটাই করে। আমাদের ওয়ারেন্টি বেশি দিলে তাদের বেশি টাকা খরচা হবে, তাই ওয়ারেন্টি দেবে না। কিন্তু যখন 6 বছর 7 বছরের তারা আপডেটের প্রমিস করবে, তখন আমরা জানি যে আমরা কেউ 6-7 বছর ফোন ইউজ করবো না, ম্যাক্সিমাম 5 বছর।
কিন্তু 6-7 বছর তারা আপডেট দেবে এটা শুনলেই আমাদের মনের মধ্যে একটা অন্যরকম ইমপ্রেশন তৈরি হয়, মনে হয় বাহ কোম্পানিটা তো খুব ভালো। তো কোম্পানি এটা বোঝে, তারা মার্কেটিং এর জন্য তাই 6-7 বছরের আপডেট দেবে বলে। কিচ্ছু যায় আসে না 6-7 বছরের আপডেট দিল কি না দিল, 5 বছর দিলেও কিছু যায় আসে না। কম্পিটিশনের যুগে একজন বলেছে 7 বছর দেবো, আরেকজনকে বলতে হবে 8 বছর দেবো। আইফোন 6 বছর দিয়েছে তো স্যামসাংকে 7 বছর আপডেট দিতে হবে। এই তো সিম্পল ব্যাপার, আমাদের জন্য কেউ কিচ্ছু করছে না। তো যাই হোক, আজকের ভিডিও লম্বা করবো না, আজকের ভিডিও এখানেই শেষ করি, দেখাবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।